নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে। তো ইংল্যান্ডকে হারিয়ে ভারত এখন ফাইনালে। একটা ম্যাচ ভারত জিতলে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতে ফেলবে। এবং ভারতের 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জেতার পর দ্বিতীয় টি-20 বিশ্বকাপটা জিততে 17 বছর সময় লেগেছিল। তবে সেখানে ব্যাক টু ব্যাক দুটো টি-20 বিশ্বকাপ জিতে গেলে সেটা অন্যরকমেরই রেকর্ড হবে। বাট ব্যাপারটা হচ্ছে যে ফাইনাল ম্যাচ অবভিয়াসলি একটা টাফ ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের সামনে। আর এই টুর্নামেন্টে সত্যি বলতে কি আমি দুটো দলকেই মেনলি সাপোর্ট করছিলাম। একটা অবশ্যই ভারত, নো ডাউট সেই ব্যাপারে। আর ভারত ছাড়া আমি চাইছিলাম যদি ভারত না জেতে নিউজিল্যান্ড জিতুক। নিউজিল্যান্ড দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আমার পছন্দের প্লেয়ার আছে, সেই কারণে। এখন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে ভারত না জিতলে সত্যি নিউজিল্যান্ড জিতবে, আর আমি সেটা একদমই এখন চাই না। ফিন অ্যালেন, টিম সাইফার্ট, তোমরা অনেক ভালো খেলেছো, একটা ম্যাচে খারাপ খেলো তারপরে আবার ভালো খেলবে, কোনো অসুবিধে নেই। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের জন্য অবভিয়াসলি ম্যাচটা শক্ত হতে চলেছে। তবে ভারতের কামব্যাকটাও দেখার মতো ছিল কিন্তু এই টুর্নামেন্টে। সাউথ আফ্রিকার সঙ্গে হারার পর যেভাবে ইন্ডিয়া খেলেছে, এবং সাউথ আফ্রিকাকে আমরা ধন্যবাদ জানাতেই পারি। ওই একটা ম্যাচ ইন্ডিয়া না হারলে সঞ্জু স্যামসন আসতো না, আর সঞ্জু না এলে ইন্ডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ স্টেজে ম্যাচ হারতেও পারতো, কারণ টিমটা কনভিন্সিং লাগছিল না। সেই জায়গাতে অবভিয়াসলি ধন্যবাদ সাউথ আফ্রিকা, সেটাও আমরা বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে গৌতম গম্ভীর, যেই গৌতম গম্ভীরকে ইন্ডিয়া খারাপ করলেই একদম তুলোধনা করা হয়, সেই গৌতম গম্ভীরকে কজন এখন ক্রেডিট দিচ্ছে। রেড বলে রেকর্ড অবশ্যই খারাপ, রেড বলে গম্ভীর দলকে সেভাবে পারফর্ম করাতে পারিনি, এটা সত্যি কথা। বাট হোয়াইট বলে হয়তো এই অল্প সময়ের মধ্যেই গৌতম গম্ভীর সর্বকালের সেরা কোচ হয়তো হয়ে গিয়েছেন। কারণ 3টে মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে তিনি দলকে খেলিয়েছেন। প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 50 ওভার্স টুর্নামেন্ট ইন্ডিয়া জিতেছে। দেন এশিয়া কাপ 2026 টি-20 ফরম্যাটে, সেটাও ইন্ডিয়া জিতেছে। এবং দেন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, তারও ফাইনালে ইন্ডিয়া। এবার অবভিয়াসলি ভারতই সব থেকে শক্তিশালী ক্রিকেটিং নেশন এখন, সেই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। বাট ডেফিনেটলি তোমাকে ক্রেডিট দিতে হবে, কারণ কিছু ট্যাকটিক্যাল সিদ্ধান্ত লাস্ট দুটো ম্যাচে আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে। গম্ভীর এবং স্কাইয়ের যা প্ল্যানিং ছিল, যেটা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময়ও আলোচনা করেছিলাম। কালকের ম্যাচের কথা বললে 4 নম্বরে দুবেকে পাঠানোটা একদম মাস্টার স্ট্রোক ছিল। যেই জায়গাতে দাঁড়িয়ে আদিল রশিদ, ইংল্যান্ডের মেন স্পিনার, তার ওভার বাকি ছিল, এবং সেখানে দুবেকে পাঠিয়ে পুরোপুরি তার ম্যাচ আপটা নেগেটিভ হয়ে যায়। এবং রশিদ কিন্তু একদমই ইকোনমিক্যাল আর বোলিং তারপর করতে পারেনি। এবং সেগুলো ভালো সিদ্ধান্ত, যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। ওখানে অনেক কোচেরই টেম্পটেশন এটা থাকতো যে সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়ার মতো একটা ব্যাটসম্যানকে পাঠিয়ে দেয়া, দিয়ে অ্যাটাক করার চেষ্টা করা। বাট দুবেকে পাঠানো ডেফিনেটলি রাইট লেফট কম্বিনেশনও বজায় ছিল, পারফেক্ট সিদ্ধান্ত, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট জসপ্রীত বুমরাকে 16 নম্বর এবং 18 নম্বর ওভার দিয়ে শেষ করিয়ে দেয়া, লাস্ট দুটো ওভারের জন্য বাঁচিয়ে না রাখা জসপ্রীত বুমরা বা আর্শদীপের ওভার, সেটাও ভালো সিদ্ধান্ত কালকের ম্যাচে। কারণ আমরা দেখেছিলাম এই সেম টাইপের সিচুয়েশনে আরও কঠিন পিচে বোধহয় 3 ওভারে 43 দরকার ছিল, ইংল্যান্ড কিন্তু চেস করে দিয়েছিল নিউজিল্যান্ডের ভুলের কারণে। কারণ নিউজিল্যান্ড ম্যাট হেনডির ওভার বাকি রেখে তোমার গ্লেন ফিলিপসকে দিয়ে বল করাচ্ছিল, ইন্ডিয়া কিন্তু সেটা করেনি। ইন্ডিয়া 16 নম্বর ওভারে 18 নম্বর ওভারে জসপ্রীত বুমরাকে নিয়ে এসেছে, তার ওভারগুলো কমপ্লিট করিয়েছে, করে চাপ বাড়িয়েছে অপোনেন্টের উপর। এবং সেখানে অবভিয়াসলি 19 নম্বর ওভারে হার্দিক পান্ডিয়ার বোলিং, প্রথম বলটা 6 হয়ে গিয়েছিল, অক্সর প্যাটেল চেষ্টা করেছিল, তবে তারপর যেভাবে হার্দিক পান্ডিয়া বোলিং করেছে, স্যাম কারেনের উইকেট নিয়েছে, ম্যাচটা কিন্তু ওখানেই ইন্ডিয়ার পকেটে চলে আসে। ফলে তোমাকে ক্যাপ্টেন কোচকে ক্রেডিট দিতেই হবে, তুমি যতই তাদের হিটার্স হও না কেন। ভালো ট্যাকটিক্যাল সিদ্ধান্ত বেশ কিছু লেগেছে। এবার বাকি বলতে গেলে আরেকজনকে নিয়ে আবার সব থেকে বড় এবার চিন্তার ব্যাপার ফাইনালের আগে হয়ে গিয়েছে, যেই দুজনকে নিয়ে আমরা সব থেকে বেশি আশা দেখছিলাম। 1 নম্বর ব্যাটসম্যান আর 1 নম্বর বোলার, বরুণ চক্রবর্তী আর অভিষেক শর্মা। অভিষেক শর্মা তো কিছু আলাদাই জঘন্য লেভেলের খেলছে, সেই নিয়ে আর কি বলবো, অনেকবারই কথা বলেছি। বরুণ চক্রবর্তী সুপার 8 থেকে যেন নিজের সেরা ছন্দে নেই, এবং কালকের ম্যাচে সব থেকে খারাপ বোলিং করেছে। দেখো, বরুণ চক্রবর্তী কিন্তু এখনও এই টুর্নামেন্টের জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার, এবং টানা প্রত্যেকটা ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট নিয়ে যাচ্ছে। খারাপ সময়ের মধ্যেও উইকেট কিন্তু বরুণ চক্রবর্তী নিচ্ছে, কালকেও জস বাটলারের গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়েছিল। এবং সব থেকে বড় কথা যে বরুণ চক্রবর্তী একটা উইকেট নিলে এই টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার হয়ে যাবে, কিন্তু সেটাও ভুলে গেলে চলবে না। তার মানে যে প্লেয়ারটা হাইয়েস্ট উইকেট টেকার হতে পারে, সে গোটা টুর্নামেন্ট জুড়ে খারাপ করেছে সেরকমটা তো না। বাট পার্টিকুলারলি রিসেন্ট কিছু ম্যাচে, বিশেষ করে সাউথ আফ্রিকার সঙ্গে এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটায় একটু বরুণকে স্ট্রাগল করতে আমরা দেখেছি। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 4 ওভারে 40 ইডেনের ওই কন্ডিশনে আমি বলবো না খুব একটা খারাপ। বাট হ্যাঁ, কালকের ম্যাচে বরুণ খুবই স্ট্রাগল করেছে। কারণটা কি? দেখো, আমি বরুণ চক্রবর্তীকে যতদিন ধরে ফলো করছি, আমার একটা জিনিসই দেখে মনে হচ্ছে যে বরুণ যখন মার খায়,
তারপর সে কিন্তু বড্ড নেগেটিভ হয়ে যায়, ব্যাক ফুটে চলে যায় এবং ওভার কাটানোর জন্য দেখে জোরে বল করে, সেটা বরুণের জন্য আরও নেগেটিভ হয়ে যায়। এটা আমি কেকেআরের হয়ে খেলার সময়ও দেখেছি বরুণ চক্রবর্তীকে। যেই সমস্ত ম্যাচে খুব আর্লি স্টেজে বরুণ চক্রবর্তী 2-4টে বাউন্ডারি খেয়ে যায়, সেই সমস্ত ম্যাচেই বরুণ স্ট্রাগল করে। আর যেই সমস্ত ম্যাচে বরুণ এসে উইকেট নিয়ে নেয় একদম শুরুতেই মান না খেয়ে, সেই সমস্ত ম্যাচে বরুণ দারুণ বোলিং করে, কারণ পুরোটাই হয়তো মাইন্ডসেটের উপর চলে যায়। এবং সবথেকে বড় কথা যেটা মনে হচ্ছে যে মিস্ট্রি কি ফাঁস হয়ে গিয়েছে, আমার মনে হয় না, বাট বরুণের যে গুগলি, যেটা বরুণের একটা সবথেকে বড় অস্ত্র, সেটা সামহাও কিন্তু অপোনেন্টের ব্যাটসম্যানেরা পিক করছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানেরাও পিক করেছে কালকে, আগে সাউথ আফ্রিকার এগেনস্টেও আমরা দেখেছিলাম। এবং সেইখানে যখন তার গুগলিটাকে পিক করে 2-4টে বাউন্ডারি মেরে দিচ্ছে, তখন সম্পূর্ণ ডিফেন্সিভ জোনে বোলিং করতে গিয়ে বরুণ চক্রবর্তী কিন্তু রান খাচ্ছে। বরুণকে এটা ভাবতে হবে যে সে দলের প্রিমিয়াম স্পিনার, সে যদি 1টা 6 1টা 4 খেয়েও যায়, 2টো 6ও খেয়ে যায়, তারপরও তার লক্ষ্য এটাই রাখা উচিত সে কীভাবে উইকেট নেবে, নাকি কীভাবে ওভার কাটিয়ে বেরিয়ে যাবে। তো সেটাই হয়তো কিছুটা প্রবলেম হয়ে গিয়েছে, যেটা কালকের ম্যাচে পার্টিকুলারলি আমরা দেখেছি। এবং এই প্রসঙ্গে আমি আরও একটা প্লেয়ারকে মেনশন করব, অক্সর প্যাটেল। কালকে অক্সর প্যাটেলের ফিল্ডিং নিয়ে প্রচুর কথা হয়েছে, বাট টম ব্যান্টনের আউটটার কথা আমি বলবো। টম ব্যান্টন ফার্স্টে অক্সর প্যাটেলকে 6 মারে, সেকেন্ড বলে আবার একটা 6 মারে, এবং অক্সর কিন্তু 2টো 6 খাবার পর জোরে বল করতে পারতো, সেটা টম ব্যান্টনকে আরও অ্যাডভান্টেজ দিত। বাট অক্সর কিন্তু থার্ড বলটা আরও স্লো করে এবং টম ব্যান্টন কিন্তু বোল্ড হয়ে যায়, কারণ সে একটু আগে কমিট করে গিয়েছিল। এটাই কিন্তু করা উচিত একটা স্পিনারের, যখন অপোনেন্টের ব্যাটসম্যানেরা তোমাকে মারছে তুমি উইকেটের জন্যই দেখো। সেটা কিন্তু অক্সর প্যাটেল করেছে, যেখানে বরুণের গতি কিন্তু দেখবে যে 100-র উপরে বেশিরভাগ সময় চলে যাচ্ছিল মার খাবার পর। এবার এখানে সব থেকে বড় প্রশ্ন যে ইন্ডিয়ান টিম কি চেঞ্জ করবে নেক্সট ফাইনাল ম্যাচের আগে ভারতীয় প্লেইং 11-এ। দেখো, যেহেতু টি-20 বিশ্বকাপের ফাইনাল, টিমেরা কিন্তু চেঞ্জ করতে চায় না, যেই কম্বিনেশন কাজ করছে সেই কম্বিনেশনের সঙ্গেই যেতে চায়। হারলে তখন চেঞ্জ করে, যেটা আমরা সাউথ আফ্রিকা ম্যাচের পর দেখেছিলাম, সঞ্জুকে নিয়ে এসেছিল। কিন্তু জিততে থাকলে কোনো কোচ ক্যাপ্টেনই উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না। এটা রোহিত শর্মাও বলেছিল গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপের সময়, বা তোমার কোনো একটা আইসিসি ইভেন্টের সময়, যে যখন তোমার টিম জিতছে কম্বিনেশন চেঞ্জ করার দরকার নেই। তো সেটা একটা ব্যাপার থাকে, কিন্তু যে আন্ডার পারফর্ম করলেও হয়তো টিম ইন্ডিয়া কম্বিনেশন চেঞ্জ করতে চাইবে না, এবং সেই সেম প্লেইং 11 যেই প্লেইং 11 খেলছে সেমিফাইনালে যখন করেনি, ফাইনালেও পরিবর্তন করবে না, এবং ওই প্লেয়ারগুলোর উপরই ভরসা রাখতে চাইবে। আমার মনে হয় সেটার চান্সই বেশি, এবং টিম এটাই চাইবে, বা অভিষেক শর্মা বা বরুণ চক্রবর্তীকে এটাই বুঝতে হবে যে এতদিন কি হয়েছে আর কেউ মনে রাখবে না যদি তারা ফাইনাল জিতিয়ে দেয়। বিরাট কোহলি 2024 টি-20 বিশ্বকাপের ক্যাম্পেন খুব খুব খারাপ গিয়েছিল, বাট মনে রেখেছে মানুষ কোনটা, তার ফাইনালে পারফরমেন্স। অভিষেক যদি সেরকম করতে পারে, ফাইনালে একটা 50 মেরে দিতে পারে, বরুণ চক্রবর্তী যদি ফাইনালে 3টে উইকেট নিতে পারে, সুপার 8-এ কী করেছে সেটা আর সত্যি মানুষ মনে রাখবে না, ফাইনালের পারফরমেন্স নিয়েই কথা হবে। এবং বরুণের উপর আই থিঙ্ক টিম ম্যানেজমেন্ট ভরসাটা রাখবে, যেহেতু অলরেডি 13টা উইকেট নিয়েছে, হাইয়েস্ট উইকেট টেকার। এবং ঠিক আছে, ভালো বোলিং হয়তো করছে না, বাট স্টিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে নিউজিল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়াকে জিতিয়েছিল, ভালো করেছে। তো পাস্ট পারফরমেন্সের ওপর ভিত্তি করে একটা বা দুটো খারাপ ম্যাচের জন্য আমার মনে হয় না বরুণকে ড্রপ করবে। ইভেন সেই হিসেবে অভিষেককেও ড্রপ করার চান্সটা কম। মানে এটা আমি আমার কথা বলছি না, টিম ম্যানেজমেন্ট বা যে কোনো টিমই এই প্রসেসেই যায়, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি। তবে যদি ইন্ডিয়ান টিম চেঞ্জ করতে চায়, অন্য প্লেয়ার নিয়ে আসতে চায়, অপশান কী আছে, যেটা বারবারই অনেকে আলোচনা করছে, আমরাও আলোচনা করেছি, যে রিঙ্কু সিংকে অভিষেক শর্মার জায়গাতে নিয়ে আসা, ঈশান কিষানকে দিয়ে ওপেন করা। বাট ইন্ডিয়ার টিমটা এখন সেটেল হয়ে গিয়েছে, তোমার তিলক ভার্মাও নিচের দিকে যথেষ্ট ভালো পারফর্ম করছে, সেখানে আবার তিলক ভার্মাকে 3-এ নিয়ে যেতে হয়তো টিম চাইবে না, কম্বিনেশনটা ঘাঁটতে হবে, সেটা হয়তো টিম করতে চাইবে না এই সময় দাঁড়িয়ে। তো লাইক টু লাইক চেঞ্জ বলতে গেলে ওটা হতে পারে যে অভিষেকের জায়গাতে রিঙ্কুকে নিয়ে আসা, ঈশানের সঙ্গে ওপেন করা, এবং উল্টো দিকে তোমার কুলদীপকে নিয়ে আসা বরুণের জায়গাতে, যদি চেঞ্জ করতে চায় এটা একটা অপশান থাকলো। তবে বোলিং স্ট্রং করতে চাইলে আমি একটা ডিফারেন্ট অপশানের কথা বলছি, এটাও কিন্তু খারাপ হবে না। সেটা হচ্ছে বরুণ আর অভিষেকের পরিবর্তে কুলদীপ আর রিঙ্কুকে না এনে যদি ওয়াশিংটন আর সিরাজকে আনা যায়, ভাবতেই পারো এটা কীরকম চেঞ্জ। বাট আই থিঙ্ক এটা কার্যকরী হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা মাথায় রেখে, কারণ ওই স্টেডিয়ামের যেহেতু সামনের বাউন্ডারিটা ছোট, সেখানে বরুণ মার খেলে কুলদীপও মার খেতে পারে, কুলদীপকেও কিন্তু অপোনেন্টের টিম টেক অন করতে পারে, সামনের বাউন্ডারিতে বড় বড় 6 মারতে পারে। আর এমনিতেই আমরা দেখেছি ড্যারেল মিচেল বা গ্লেন ফিলিপসরা কুলদীপকে যথেষ্ট ভালো ওডিআই সিরিজে খেলেছে।
সেখানে এটাই হয়ে যায় যে প্লেয়ারটা বাইরে বসে থাকে তাকে মনে হয় সে সব পারে। তো সেখানে কুলদীপকে নিয়ে এলে যে কুলদীপ মার খাবে না এরকম কোনো মানে নেই, মার খেতেই পারে, ভালো রকম মার খেতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেখানে যদি ভারত একটু ডিফারেন্ট ভাবনা চিন্তা করে যে এই স্টেডিয়ামের সাইড বাউন্ডারিগুলো বড়, এবং আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা দল এই স্টেডিয়ামে ভালো করছিল, তাদের কাছে 4টে ফাস্ট বোলিংয়ের অপশান ছিল। সেখানে যদি ইন্ডিয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে আসে, সিরাজকে নতুন বলে 1 ওভারই করাও, করে মিডিলে 2টোকে 3টে ওভার করিয়ে দাও, এবং মিডিল ওভারে সিরাজের কিন্তু হিট দ্য ডেক বোলিংটা এই মাঠে অনেক বেশি এফেক্টিভ হতে পারে যদি ব্ল্যাক সোয়েল পিচ হয়। সেটা কিন্তু একটা বড় পজিটিভ ইন্ডিয়ার জন্য হতে পারে যদি ইন্ডিয়া সিরাজকে নিয়ে আসে। আইপিএলে এমনিতেও এটা সিরাজের হোম গ্রাউন্ড, এবং তারই সঙ্গে সঙ্গে অক্ষর প্যাটেলের পাশাপাশি ওয়াশিংটনেরও বোলিংয়ের অপশান থাকছে। ওয়াশিংটন 2টো ওভার করে দেওয়া মানে তোমার 6th বোলিংটাও কভার হয়ে গেল, দরকার পড়লে আর তোমাকে দুবের কাছে যেতে হবে না। ফলে ব্যাটিংও তোমার 8 অব্দি থাকবে। হ্যাঁ, ব্যাটিং অর্ডারটা সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে, যেটা বলছিলাম ঈশানের সঙ্গে সঞ্জুকে ওপেন করিয়ে মেবি সূর্যকে সেক্ষেত্রে 3-এ ব্যাট করতে হবে। যদি টপ 3 ভালো স্টার্ট দেয় 4-এ সেক্ষেত্রে দুবে আসবে, এবং যদি খুব একটা ভালো স্টার্ট না দিতে পারে সেক্ষেত্রে 4-এ তিলক অথবা 4-এ অক্ষরকে পাঠিয়ে অক্ষরের ব্যাটিংটাকে ইউটিলাইজ করা যেতে পারে, সে কিছুটা ম্যাচ ধরতে পারে। অক্ষর প্যাটেলের ব্যাটিংটা তো ইউজই হয়নি এই টুর্নামেন্টটায়, সেখানে অক্ষর 4-এ ব্যাট করলে 5-এ দুবে, 6-এ হার্দিক, 7-এ তিলক, 8-এ ওয়াশিংটন, তোমার ব্যাটিংও সেই 8 অব্দিই থাকছে, লম্বা হয়ে যাচ্ছে, এবং তারই সঙ্গে সঙ্গে 6টা বোলিং অপশান থাকছে, 2টো তোমার ফিঙ্গার স্পিনারের পাশাপাশি 4টে ফাস্ট বোলিংয়ের অপশান থাকছে, যেই 4 জনের থেকে তুমি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 15 ওভার এক্সপেক্ট করবে। এবং সেটাই স্টেডিয়াম অনুযায়ী কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। বাট এটাও আমাদের মাথায় রাখতে হবে অপোনেন্টে ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মতো ব্যাটসম্যান আছে যারা ফাস্ট বোলিংকে খুব ভালো খেলে। তো অনেকগুলো ভাবনা চিন্তা থাকবে, এবং সব কিছু মাথায় রেখে ইন্ডিয়া হয়তো এত পরীক্ষা নিরীক্ষায় আর ফাইনাল ম্যাচে না গিয়ে সেম প্লেইং 11 নিয়ে যেতে পারে, সেই চান্সটাই বেশি লাগছে। বাট দেখা যাক, অপশান কিন্তু আছে তোমার। বাকি 4টে যে বাইরে প্লেয়ার বসে আছে সেই 4 জনকেই আনা যেতে পারে। একটা রিঙ্কু আর কুলদীপকে এনে 2টো প্লেয়ারকে চেঞ্জ করা যেতে পারে, অথবা সিরাজ আর ওয়াশিংটনকে এনেও একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে বোলিং স্ট্রং করার দিকে ইন্ডিয়া যেতে পারে। বাট ইন্ডিয়া কি যাবে? চান্স আমার কমই মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।